8 মিনিট হয়ে গেছে, শুরু করবো আমরা। জি স্যার, শুরু করেন। পার্টিসিপেন্ট তো 43 মাত্র। In our previous class, we were discussing about the plane X-ray. Today's we'll discuss about the contrast X-ray. Usually in X-ray, we found the structure like radio opaque, radiolucent. Bony structure is more prominent in X-ray, but if we use dye that is radio opaque, we can see the viscera. The viscera usually not seen in good by X-ray. But if we modify it, if we use contrast, we can see the viscera by this contrast X-ray. When we use dye, then the plain X-ray converted to contrast X-ray. There are so many dye we use in not only in contrast plain X-ray, we use dye in CT scan. Usually we are not using dye in MRI, but we can use contrast in some special case of MRI. And there are three route of contrast. Earlier we already discussed about this. One is oral route, another is IV route, and the third one is parectal route. When we use contrast in oral route, it is not absorbed from mouth to anus. It excrete through the body. None portion is absorbed within the body. So the time is important when we take the X-ray. We follow the we usually in contrast X-ray we use the barium sulfate. We follow the barium sulfate. If we follow the barium sulfate and take X-ray, we want to see the esophagus. If we want to see the esophagus, we take a barium, or we then if we take the X-ray after 2 hours, what happen? It will excrete through the barium. It will not within the barium. This is the time dependent X-ray. বেরিয়াম খাওয়ানোর পরে আমি যদি 2 ঘন্টা পরে এক্সরে নেই, তাহলে কি আমি ইসোফেগাস দেখতে পাবো? পাবো না। কারণ হচ্ছে এটা ট্রানজিট টাইম আছে, যে কখন সেই ইসোফেগাস থাকবে। যখন আমরা সলো করব, জাস্ট সলো করার সময় তো সে সাথে সাথে ছলো হচ্ছে। এবং বেরিয়ামের যদি আমরা ইসোফেগাস দেখতে চাই, তাহলে আমরা সলো করার সাথে সাথে আমাদেরকে এক্সরেটা নিতে হবে। যদি আমরা স্টোমাক দেখতে চাই, তাহলে তার চাইতে একটু পরে, যে স্টোমাকে তো ডাইটা কিছুক্ষণ থাকবে, সেই টাইমে যদি আমি এক্সরেটা নেই, তাহলে আমি স্টোমাক দেখতে পারবো। আমি যদি ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন দেখতে চাই, তাহলে আমি সেই টাইমে নিব যখন এই ডাইটা স্মল ইন্টেস্টাইনে থাকে। যদি আমি দেখা যায় আমি খাওয়ানোর সাথে সাথেই আমি যদি এক্সরে নেই, তাহলে কি স্মল ইন্টেস্টাইন দেখতে পাবো? পাবো না। খাওয়ানোর সাথে সাথে যদি আমি স্টোমাক দেখতে চাই, দেখতে পাবো? পাবো না। কিন্তু খাওয়ানোর সাথে সাথে যদি আমি এক্সরেটা নেই, তাহলে আমি ইসোফেগাস দেখতে পাবো। আবার আমি ইসোফেগাস দেখতে চাই, কিন্তু আমি 1 ঘন্টা পর বা 2 ঘন্টা পরে আমি এক্সরে নিলাম, তাহলে কি আমি ইসোফেগাস দেখতে পাবো? পাবো না। অলরেডি ডাই পাস ফ্রম
esophagus to stomach or intestine. Understand my point? জি স্যার। তাহলে আমাদের ডাই দেওয়ার পরেও আমাদেরকে দেখতে হবে যে এই ডাইটা কখন কোথায় পাস করছে এবং সেই অনুপাতে আমাকে এক্সরেটা নিতে হবে। যদি আমি এক্সরেটা আগেই নিয়ে নিই বা পরেই নিয়ে নিই, আমি কিন্তু আমার সেই ডিজায়ার যে জায়গাটা সেটা থেকে কিন্তু আমি সেই ইয়াটা কিন্তু আমি পাবো না। ঠিক তেমনি আইভি আইভি কন্ট্রাস্ট দেওয়া হয়। আইভি কন্ট্রাস্ট দেওয়ার পরে সাপোজ আমি আইভিও করতে চাই, মানে আইভিও মিন্স ইন্টারভেনাস ইউরোগ্রাম, তাহলে আমাকে এই ডায়েটটা দেওয়া হয় সাধারণত আইভি রুটে। তাহলে আইভি রুটে দেওয়ার পরে এই এই ডায়েটটা আইডি রুটে দেওয়ার পরে সে ব্লাড থেকে অ্যাবজর্ব হয়ে ব্লাড থেকে সে কোথায় যাচ্ছে? সে তো আর অ্যাবজর্ব হচ্ছে না, ডাইরেক্ট ব্লাডে যাচ্ছে। ব্লাড থেকে সে কিডনি দিয়ে এক্সক্রিট হচ্ছে। কখন কিডনি থেকে এক্সক্রিট হচ্ছে সেটার উপরে নির্ভর করে সেভারাল ফেজ, যেমন নেফ্রোগ্রাম ফেজ, পাইলোগ্রাম ফেজ, ইউরেটারোগ্রাম ফেজ, ভেসিকুলার ফেজ, কখন সে ডাইটা কিডনিতে থাকবে, কখন ডাইটা পেলভিসে যাবে, কখন ডাইটা ইউরেটারে যাবে, কখন ডাইটা ভেসিকুলে যাবে, সেরকম টাইম করে আমাকে এক্সরেটা নিতে হবে। আমি 20 মিনিট পরে নিলাম, 1 ঘন্টা পরে নিলাম, 2 ঘন্টা পরে নিলাম, পরের দিন আবার নিলাম। এরকম নির্ভর করে হচ্ছে আমি বুঝতে পারবো যে কোন জায়গাটা আমাকে কোন সময়টায় সে ডাইটা কোন জায়গায় থাকে, এবং ওই সময় যদি ওইটার এক্সরে নেই তাহলে আমি বুঝতে পারবো যে তার অ্যানাটমিক্যাল ভেরিয়েশনটা বা তার প্যাথোলজিটা আমি বুঝতে পারবো। আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? আর ইউ আন্ডারস্ট্যান্ড মাই পয়েন্ট? জি স্যার। ঠিক তেমনি সিটি স্ক্যান, সিটি স্ক্যান ইজ ওয়ান টাইপ অফ এক্সরে। তো আমরা সিটি স্ক্যানে যদি সিটি স্ক্যানে কিন্তু ওরাল এবং আইভি কন্ট্রাস্ট দেওয়া হয়। ওরাল কন্ট্রাস্টের সুবিধা কি? আমি যদি জিআই ট্র্যাক্ট দেখতে চাই, লাইক ইসোফেগাস, স্টোমাক, ইন্টেস্টাইন, এই অংশটা যদি দেখতে চাই তাহলে ওরাল কন্ট্রাস্টটা দেওয়া হয়। যদি আমি কোনো অন্য অর্গান দেখতে চাই, লাইক লিভার, স্প্লিন, এখানে যদি কোনো মাস লিশন থাকে, এখানে যদি ম্যালিগন্যান্ট কোনো লিশন থাকে, সেক্ষেত্রে আমরা আইভি কন্ট্রাস্ট ইউজ করি। এই আইভি কন্ট্রাস্টের সুবিধা হলো যদি কোনো লিভারে আমরা দেখা যাচ্ছে যে লিভারে তার একটা মাস লিশন আসছে, we cannot differentiate whether it is benign or malignant, but we can differentiate by CT scan. We can differentiate by CT scan. CT scan, there is vascular enhancement in the malignant case. Malignant case এ তার angiogenesis হয়, যে কারণে তার ভাস্কুলারিটি ওখানে দেখা যায় যে আমরা এই যে এক্সরেতে যেরকম আমরা বলি রেডিও অপেক, রেডিও লুসেন্ট, আমরা সিটি স্ক্যানে বলি হাইপারডেন্স, হাইপোডেন্স। তো হাইপারডেন্স এরিয়া দেখতে পাবো এবং এর মাধ্যমে আমরা কিছুটা ধারণা করতে পারো whether it is benign or malignant. So this is the basic of the contrast. If we want to see the GI tract, we can use usually the oral contrast, and if we want to see the other structure like visceral structure, then we can use IV contrast, and in case of large intestine we use parectal contrast. This is an oral contrast. If usually if we in exam we set the question like a clinical scenario. এরকম যদি শুধু এরকম একটা এক্সরে দিয়ে বলবে না যে হোয়াট ইজ দিস, ডিসক্রাইব দ্য এক্সরে, এভাবে বলবে না, একটা সিনারিও দিবে। একটা সিনারিও দিতে পারে এরকম যে দিস ইজ এ কন্ট্রাস্ট এক্সরে
the patient of 50 years female. Uh, with difficulty in swallowing. This is the contrast X-ray of the patient. Describe the X-ray. Actually, when we use the contrast, এই কন্ট্রাস্টটা যখন আমরা ইসোফেগাস দেখতে চাই এবং ইসোফেগাস দেখার সময় এবং কন্ট্রাস্টটা দিয়ে যখন আমরা ইসোফেগাস দেখতে চাই তখন এই এক্সরেটার নাম আমরা বলি বেরিয়াম সলো। অর্থাৎ বেরিয়াম সলো পিরিয়ডে সাধারণত যখন সে সলো করতেছে সেই পিরিয়ডে সাধারণ ইসোফেগাসটা দেখতে হয়, এই জন্য এই এক্সরেটার নাম হয়ে যায় বেরিয়াম সলো। যদি আমরা স্টোমাক দেখতে চাই, অর্থাৎ এটা সলোর সময় না, আর একটু পরে দেখতে হবে, তো সেক্ষেত্রে এই স্টোমাক দেখতে গেলে আমরা সেটাকে বলি হচ্ছে বেরিয়াম মিল। যদি আমরা স্মল ইন্টেস্টাইন দেখতে চাই, অর্থাৎ বেরিয়াম মিলের পরে, অর্থাৎ পরে যখন ইন্টেস্টাইনে যায় তখন যদি আমরা সেটা দেখতে চাই, সেই এক্সরেটাকে বলা হয় we can see the, if we want to see the large intestine, we use the dye per it is barium enema, যেহেতু পারেক্টালি দেওয়া হয়, we say this contrast X-ray barium enema. So তোমাকে যদি এখানে একটা সিনারিও দেওয়া হয় যে 50 years female presented with dysphagia, contrast X-ray of the patient, describe the X-ray. সাধারণত এরকম একটা সিনারিও দিয়েই তোমাকে এভাবে এক্সরেটা যেমন ভাইবা কন্ট্রাস্ট, কিন্তু যেহেতু অস্পি থাকবে সেক্ষেত্রে তোমার এরকম একটা সিনারিও থাকবে, সিনারিওর পরে ডিসক্রাইব দ্য এক্সরে। তাহলে এটা এই যে এক্সরেটা আছে, যেহেতু ডিসফেজিয়া আছে, ডিসফেজিয়া বা যে সিনারিওটা আছে, সিনারিও থেকে আমরা ইসোফেগাসটা উপরের দিকে ডিস্টেন্ডেড হয়ে এখানে একদম ন্যারো হয়ে তারপরে এটা হলো স্টোমাক শুরু হয়েছে। অ্যানাটমি খেয়াল আছে তো, ইসোফেগাসের পরে স্টোমাক, এই যে ডিস্টেন্ডেড হয়ে সেটা এখানে একদম ন্যারো হয়ে, এই যে ইসোফেগাসটা যদি তুমি খেয়াল করো এখানে এটা ডিস্টেন্ডেড হয়ে একদম ন্যারো হয়ে তারপরে সে স্টোমাকে যাচ্ছে। এই যে ন্যারো হয়ে যাচ্ছে এটাকে বলা হয় বার্ড বিক, দিস লাইক দ্য বার্ড বিক। ওকে, তাহলে এই এক্সরেটা যদি ডিসক্রাইব করতে পারে তাহলে there is a distended esophagus with, দেখো এখানে কিছু এয়ার ফ্লুইড লেভেল বোঝা যাচ্ছে, এখানে যেরকম সেরকম না, এখানে পুরাটাই একদম কন্ট্রাস্ট দিয়ে ভরা, with appearance of with bird beak appearance. This is the description. তাহলে কোশ্চেনটা কিরকম হতে পারে, অথবা পেন্সিল টিপ, এটাকে বার্ড বিকও বলে অথবা পেন্সিল টিপ বলে, বার্ড বিক অথবা পেন্সিল টিপ। এটা যেমন পেন্সিল টিপের মতো অনেকটা, এটা যেমন বার্ড বিকের মতো অনেকটা। তাহলে এরকম আসতে পারে, হোয়াট ইজ দ্য নেম অফ এক্সরে। তাহলে নেম অফ Barium swallow. barium solo, fine, excellent. Name of the dye Barium. barium sulfate. What are the findings present in this X-ray? Distended esophagus with air fluid level with appearance of bird beak appearance. With narrowing of the lower end like a bird beak, and
এই এক্সরেটা যদি ভালো করে খেয়াল করো, এখানে যদি অত ভালো আসেনি, এখানে ফান্ডিক গ্যাস অ্যাবসেন্ট থাকে। ফান্ডিক গ্যাসটা থাকে না, কারণ ফান্ডিক গ্যাস আমরা তো সলো করতে পারছি না। এখানে তো তার একটা সিল করা আছে, লিকুইড দিয়ে সিল করা আছে, যে কারণে এখানে থেকে যে ফান্ডিক গ্যাস গ্যাসটা গিয়ে এখানে জমা হবে সেটা তো যেতে পারছে না, পাস করতে পারছে না। সেই জন্য যতটুকু মানে ফান্ডিক গ্যাসটা অ্যাবসেন্ট ফান্ডিক গ্যাস। তাহলে এই কয়েকটা পয়েন্ট, যেহেতু হিউজলি ডিস্টেন্ডেড esophagus with air fluid level and narrowing of the lower end look like a bird beak, the absence of fundic gas. These are the findings of the X-ray. So, what is your diagnosis? Sir, achalasia. Fine, excellent. Achalasia cardia. This is a typical case of achalasia dysphagia. What do you mean by dysphagia? Difficulty in swallowing. Following. What type of dysphagia occurred in achalasia cardia? কোন ফুডের উপরে বেশি ডিসফেজিয়া হয়, লিকুইড না সলিড? লিকুইড। লিকুইড। ফাইন, লিকুইড। কেন লিকুইড? তার স্ফিংটার রিল্যাক্স করতে পারছে না, সে কারণে তার যে ফ্লুইড কম্পোনেন্ট অফ দ্য ফুড ক্যানট পাস থ্রু দ্য esophagus টু দ্য স্টমাক। বাট when you swallow a solid food, this solid food have a gravity. This gravity cannot resist this is the high pressure sphincter, but the gravity of the solid food is more than the pressure of the sphincter. That's why the solid food pass easily, but liquid food cannot pass. So in achalasia cardia, the typical feature of dysphagia is more on liquid than solid. Understand the point? Yes, sir. Now, what are the clinical feature? What are the clinical feature of the achalasia cardia? It's equally common in female between 20 to 40 years of age group. Chest pain occur in early stage patient with progressive dysphagia, which is more for liquid than to solid food. Regurgitation and recurrent pneumonia are common. Due to regurgitation, the food reflects from the esophagus to the upward. That is called regurgitation. And recurrent pneumonia are common as the food going to the bronchus and produce repeated chest infection. And also heartburn 50% is common. Malnutrition and general ill health, usually it is a long standing complication. Long standing time patient cannot take the food, and ultimately there is a malnutrition and general health develop. Again, due to the food regurgitation, আচ্ছা 10 মিনিট পরে বোধহয় এটা তোমার শেষ হয়ে যাবে, তখন আমরা আবার লগ ইন হব, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। তাহলে due to the repeated chest infection, due to the regurgitation, there is a repeated chest infection that lead to pneumonia and also lung abscess. And due to malnutrition and general ill health, patient lose weight. This is the clinical feature. If easy to comment on a single X-ray by a barium. So this is এটা কি দেখা যাচ্ছে? ধরো আমি একটা সিনারিও দেই, a male patient of 30 years having long standing history of the peptic ulcer disease or duodenal ulcer disease. Now patient present with vomiting
what this is the barium meal, this is the contrast x-ray of the patient, describe the x-ray. তাহলে কি বোঝা যাচ্ছে, তার একটা লং স্ট্যান্ডিং গ্যাস পেপটিক আলসার ডিজিজ ছিল, সেখান থেকে তার এরকম সিভিয়ার ভমিটিং নিয়ে পেশেন্ট অ্যাডমিট হয়েছে, এবং তারপরে তার একটা বেরিয়াম সরি একটা কন্ট্রাস্ট এক্সরে করা হয়েছে। সো হোয়াট ইজ দিস, এটা কোন জায়গাটা বোঝা যাচ্ছে, এই এক্সরে এই কন্ট্রাস্টটা এখন কোথায় আছে কিছু বোঝা যাচ্ছে বলো? পাইলোরের কেন্দ্রের কাছে। আচ্ছা এটা কি, এটা এই ছবিটা কিসের? স্টোমাক। তাহলে এটা হচ্ছে স্টোমাক, তাই না? তো ছবিটা অনেকটা মনে হচ্ছে যে এখানে একটা স্টোমাকের সিনারিও। যদি তোমার লং স্ট্যান্ডিং পেপটিক আলসার ডিজিজ থাকে তাহলে তার কি সমস্যা হতে পারে? কি না না, পারফোরেশন তো অ্যাকুট কন্ডিশন, মনে করো লং স্ট্যান্ডিং ব্লিডিং আলসার। আচ্ছা না, আমি বলছি যে লং স্ট্যান্ডিং পেপটিক আলসার আছে, সে এখন ভমিটিং নিয়ে আসছে, হ্যাঁ, তার সিভিয়ার ভমিটিং নিয়ে আসছে, তাহলে কি হতে পারে? পাইলোরিক স্টেনোসিস। হ্যাঁ রাইট, পাইলোরিক স্টেনোসিস। তার মানে হচ্ছে তার সে লং স্ট্যান্ডিং গ্যাস্ট্রিক আলসার ছিল, লং স্ট্যান্ডিং তার গ্যাস্ট্রিক আলসার ছিল, সেখান থেকে তার যে ডিউডেনাল আলসার ছিল, সে ডিউডেনাল আলসারে কি হচ্ছে যে সেখানে যে আলসার হচ্ছে, তারপর আবার হিলিং হচ্ছে, আলসার হচ্ছে, হিলিং হচ্ছে, স্ক্যারিং হচ্ছে, ফাইব্রোসিস হচ্ছে, এন্ড আলটিমেটলি দিস ন্যারোইং দ্য ডিউডেনামটা ন্যারো হয়ে যাচ্ছে। তখন সে খাবার খাচ্ছে, তখন কি হচ্ছে, খাবারটা আর এদিকে পাস করছে না, তো পাস না করার কারণে তার ভমিটিং হচ্ছে, ভমিটিং হয় এভাবে যে লং স্ট্যান্ডিং অনেক দিন থাকতে থাকতে তার আলসার, হিলিং, ফাইব্রোসিস, স্ক্যারিং হয়ে হয়ে তার কি হচ্ছে, স্টোমাকটা আলটিমেটলি এভাবে বড় হয়ে যাচ্ছে, একদম ডিস্টেন্ডেড। এখানে যদি এক্সরে বনি সাথে বোনসের সাথে লেবেলিং মিলাও, তাহলে দেখবা যে এখানে যদিও পেলভিসটা ওরকম বোঝা যাচ্ছে না, কিন্তু যদি দেখা যায় যে এটা একদম পেলভিস পর্যন্ত চলে আসছে, অর্থাৎ ডিস্টেন্ডেড হচ্ছে। এবং ডাই কি পাস করছে দেখো, স্টোমাকের পরে আর ডাই আছে এটা দেখ না, কোনো ডাই নাই, ঠিক আছে, স্টোমাকের পরে আর কিন্তু ডাই আসছে না। তার মানে হচ্ছে এই এক্সরেটাকে যদি আমরা বলি হোয়াট ইজ ইউর ডায়াগনোস, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এক্সরে? বেরিয়াম মিল, রাইট। তাহলে ডিসক্রাইব দ্য এক্সরে is the hugely distended stomach and dye not pass beyond the pylorus, and there is this look like a mosaic, দেখো এখানে এই রেডিও অপেক জায়গার ভিতরে। সো আমরা যেটা বলতেছিলাম যে এখানে there is an hugely distended stomach. How identify? The stomach reaches up to the pelvis, that's why we call it is a distended stomach, and dye not pass beyond the stomach, that is indicate there is an obstruction in the pylorus, and there is a mosaic shape negative shadow within the stomach. This look like, this is the retained food particle. So this another x-ray, দেখো যে এখানে কিছু ডাই, এখানে হোয়াট ইজ দিস, ইন্টেস্টাইন, কিছু ডাই এরকম ইন্টেস্টাইনে গেছে বাট পুরোটা যায়নি। এই দুইটার ভিতরে পার্থক্য দেখো, এই দুইটার ভিতরে পার্থক্য, দিস ইজ অ্যান স্মুথ সারফেস এন্ড দিস ইজ ইরেগুলার সারফেস। এটা পার্থক্য দেখো, এটা একটা স্মুথ সারফেস এন্ড দিস ইজ অ্যান ইরেগুলার সারফেস।
তাহলে what is the name of the X-ray? Barium mean. What are the findings in this X-ray? There is a hugely distended stomach, did not pass or minimal pass to the beyond the pylorus and retain food particle within the stomach. So what is your diagnosis? This is a case of pyloric stenosis. So the another question, why stomach is dilated? Stomach is dilated as why you say it is dilated. That in means why you say it is dilated. If you compare with the bony position of the stomach, then stomach if look like an electric, though the picture is not so clear, but if you counting the we always counting it against the bony structure. If we counting against the vertebral body, you see that the stomach is raised up to the pelvis. That's why we say that it is stomach is dilated. Why not antral malignancy? Antral malignancy also present with look like that way they distended not more than the pylorus. In pyloric stenosis, the stomach dilatation is more because it is long standing. But in case of malignancy, it is short duration. Patient present with short time. That's why it is not so dilated. The differentiation between the malignancy and pyloric stenosis is that in barium it is not so distended. Even in malignancy, stomach may be shrinkage. That is called leather bottle appearance. এরকম হতে পারে। Even in malignancy, stomach may shrinkage. The another difference is the lining of the stomach is smooth, but here the barium lining is irregular. That indicate it's a malignant one and this a benign one. So how will you confirm? Confirm কিভাবে করবা? বলো, শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? Yes, sir. তো কথা বলো না কেন? স্যার এমআরআই করে না, তোমার হচ্ছে একটা পাইলোরিক স্টেনোসিস আছে। কনফার্মেশন মানে কি? Endoscopy. Yes, endoscopy. Confirmation মানে any disease is confirmation means is the histopathology by histopathology, and in case of infectious agent the confirmation is the identification of organism. There are so many way we can culture the bacteria, we can see the DNA of the tuberculosis, but in malignancy or benign tumor we diagnosis by histopathology. But in case of the pyloric stenosis or malignancy, we diagnosis confirmed by endoscopy of the upper GIT বলি আমরা, এখন endoscopy of the esophagoduodenostomy বলে থাকি। Understand the point? তাহলে কনফার্মেশন এন্ড ডায়াগনোসিস কি? এন্ডোস্কোপি অফ দ্য আপার জিআইটি। হাউ পেশেন্ট প্রেজেন্ট টু ইউ? তোমাকে এক্সরে দেওয়া হলো, এটা সাধারণত তোমাদের দিবে না, এটা জাস্ট ডিফারেন্সিয়েট করার জন্য আমি দেখিয়েছি। যদি এটা দেয়া হয় তাহলে এই ধরনের পাইলোরিক স্টেনোসিসের একটা পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করে? ভমিটিং, কি ধরনের ভমিটিং? প্রজেক্টাইল। আরেকটা বিশেষণ বলতে হবে, অ্যাড্রেস, আরেকটা
অ্যাডজেক্টিভ বলতে হবে। Sir, induced vomit. ইন্ডিউস রাইট। ইন্ডিউস কথাটা বলতেই হবে। ইন্ডিউস না বললে হবে না, কারণ হচ্ছে যে এই পেশেন্ট তার বমি, সে নর্মালি বমি না হলেও সে বমি করলে খাবার খাওয়ার পরে তার এখানে খাবারটা রিটেন করার কারণে সে আঙ্গুল দিয়ে বমি করবে, আঙ্গুল দিয়ে সে ফেলে দেবে। এই কথাটা বলতে হবে যে ইন্ডিউস ভমিটিং। আর কি কি ফিচার থাকতে পারে? তার একটা লং স্ট্যান্ডিং হিস্ট্রি অফ দ্য পেপটিক আলসার ডিজিজ বা ডিউডেনাল আলসার ডিজিজ, লং স্ট্যান্ডিং বার্নিং সেন্সেশন ইন দ্য এপিগেস্টিয়াম, এটা থাকতে পারে। এটা অবশ্যই তার থাকবে, কারণ এই পেশেন্টের একটা লং স্ট্যান্ডিং বার্নিং সেন্সেশন অর লং স্ট্যান্ডিং হিস্ট্রি অফ দ্য ডিউডেনাল আলসার ডিজিজ থাকবে। এছাড়া আর কি কিভাবে প্রেজেন্ট করতে পারে? পাইলোরিক স্টেনোসিস, হ্যাঁ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, ফিচার অফ ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নিয়ে আসতে পারে। কোন ধরনের ইলেকট্রোলাইট কমে এখানে? প্যান ইলেকট্রোলাইটেমিয়া বলা হয়, যে সব ধরনের ইলেকট্রোলাইট, প্রথমে সোডিয়াম কমে কিন্তু আলটিমেটলি সব ধরনের ইলেকট্রোলাইটই এখানে কমে যায়। এছাড়া আর কি ক্লিনিক্যাল এক্সামিনেশনে তুমি কি পেতে পারো? এক্সামিনেশনে এরকম একটা হিউজলি ডিস্টেন্ডেড স্টোমাক কেস অফ পাইলোরিক স্টেনোসিস পেশেন্ট, তুমি এক্সামিনেশন করে, অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে কি কি পয়েন্ট পাবা? বলো। distended abdomen, জানো? অনেকে জানে, বলছে না, বলো। তুমি স্টোমাক ডিস্টেন্ডেড পাবা না? স্টোমাক তো ডিস্টেন্ডেড পাবা, তো স্টোমাক ডিস্টেন্ডেড কিনা এবং পাইলোরিক স্টেনোসিস আছে কিনা সেটা কিভাবে বুঝবা? মানে ইন্সপেকশন করে কিভাবে বুঝবা? পালপেশন করে কিভাবে বুঝবা? ইন্সপেকশন করে তোমার ভিজিবল পেরিস্টালসিস পাওয়া যাবে না? দেখেছো, কখনো দেখেছো? কথা বলছো না কেন? আরেকবার একটু বল। পাইলোরিক স্টেনোসিসের পেশেন্ট যার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনের ফিচার নিয়ে আসছে, সেটা তুমি অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে কিভাবে বুঝবা যে এটা পাইলোরিক স্টেনোসিস? অ্যাবডোমিনাল এক্সামিনেশনে কি কি পয়েন্ট আমরা পাবো? তার যদি ডিস্টেনশন থাকে, স্টোমাক ডিস্টেনশন থাকে, তাহলে আমরা ইন্সপেকশনে ভিজিবল পেরিস্টালসিস পাবো। জি স্যার। জি দেখেছো, কখনো দেখেছো কেউ? না স্যার, স্টোমাক, পেশেন্ট দেখিনি। তাহলে তো আসলে মনে থাকার কথা না। যদি পাইলোরিক স্টেনোসিস হয়, তার ভিজিবল পেরিস্টালসিস আর ইন্টেস্টাইনে যদি অবস্ট্রাকশন থাকে, তার ভিজিবল পেরিস্টালসিস একটা পার্থক্য আছে। যদি স্টোমাকে ডিস্টেনশন হয়, সেক্ষেত্রে তুমি ভিজিবল পেরিস্টালসিস পাবা। যদি তার স্মল ইন্টেস্টাইন বা আইলোসিক্যাল রিজিয়নে যদি তার অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে তুমি ভিজিবল পেরিস্টালসিস পাবা। বাট হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট the visible peristalsis of stomach and small intestine? We can differentiate it in case of stomach. In case of pyloric stenosis, the visible peristalsis run from left to right, but in a small intestinal obstruction like ileocecal obstruction, the visible peristalsis run from right to left. It's one of the most common question in exam. If you have if your case is stomach or pyloric stenosis or long case C stomach,
This is one of the most common question. বুঝতে পারছো? তোমার ভিজিবল পেরিস্টালসিস যে পাবা, সেই ভিজিবল পেরিস্টালসিসটা স্টোমাকের ক্ষেত্রে দেখবা যে লেফট থেকে রাইটে যাচ্ছে, আর স্মল ইন্টেস্টাইনের ভিজিবল পেরিস্টালসিসটা রাইট থেকে লেফটে যাচ্ছে। এটা দুইটা ডিফারেন্সিয়েট করবা। আরেকটা হচ্ছে সাক্কাশন স্প্লাশ, নাম শুনছো? জি স্যার। কি এটা? স্যার পেশেন্টের অ্যাবডোমেনে ধরে দুই পাশে ধরে স্যার নাড়ানো লাগে, তারপর হচ্ছে মানে ফ্লুইডের শব্দ শোনা যায়। ইয়েস, রাইট। আর এটা বনি বনি জায়গায় ধরতে হবে। ইলিয়াক ক্রেস্টের এখানে ধরে তোমাকে তুমি যদি এটাকে ঝাঁকুনি দাও, তাহলে এটাকে বলা হয় যে নারকেল, ঝুনা নারকেল ঝাঁকুনি দিলে যেরকম শব্দ হয় সেরকম শব্দ হবে। সেই শব্দটা তুমি কানেও শুনতে পারো, অথবা কাছাকাছি গিয়ে কানেও শুনতে পারো, অথবা অনেক সময় আমরা স্টেথোস্কোপ দিয়েও শুনতে পারি। এই যে শব্দটা হচ্ছে ঝুনা নারকেলের মতো, সেটাই হলো সাক্কাশন স্প্লাশ। দিস ইজ দ্য মোস্ট কমন, ওয়ান অফ দ্য কমন ক্লিনিক্যাল ফিচার অফ পাইলোরিক স্টেনোসিস। আচ্ছা, ইয়া কমে যাচ্ছে কেন স্টুডেন্ট? আর অনেকে নেটে প্রবলেম হচ্ছে। নেটে প্রবলেম হচ্ছে? আচ্ছা, ক্লাস করতে কোনো সমস্যা আছে? কনসেন্ট্রেট রাখতে পারছো? জি স্যার। নর্মাল ক্লাসের মতো? অতটা হয়তো হবে না, কিন্তু কাছাকাছি তো হচ্ছে নাকি? জি স্যার। স্যার তবে একজন যাদের মেসেজ দিয়েছে, কি? যদি অ্যাডমিট দিতেন। আচ্ছা, আমি তো এখানে ওয়েটিং কাউকে দেখছি না। ওয়েটিং কাউকে দেখছি না। আচ্ছা, তাহলে হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি? তোমরা যে আসলে পাইলোরিক স্টেনোসিসের পেশেন্ট প্রিপারেশন, এই পেশেন্টের একটা প্রিপারেশন খুব ইম্পর্টেন্ট। পেশেন্টের প্রিপারেশনটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে এই পেশেন্টটা তো যেহেতু তার স্টোমাক ডিস্টেন্ডেড থাকে, ফুড পার্টিকেল থাকে, এবং এই পেশেন্টের যে আমরা অপারেশন করি বাইপাস সার্জারি, গ্যাস্ট্রো জেজুনেস্টমি, সেই বাইপাস সার্জারি যদি আমরা করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের একটা প্রিপারেশনের ব্যাপার আছে। সেই প্রিপারেশনটা কি? সেই প্রিপারেশনটা হচ্ছে যে তোমাকে গ্যাস্ট্রিক ল্যাবেজ দিতে হবে। গ্যাস্ট্রিক ল্যাবেজ প্রি অপারেটিভ একটা প্রিপারেশন আছে। প্রি অপারেটিভ প্রিপারেশনের ভিতরে একটা হচ্ছে যে, যেহেতু ম্যালনিউট্রিয়েন্ট থাকে, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকে, তাহলে তার কারেকশন অফ দ্য নিউট্রিশন স্ট্যাটাস, কারেকশন অফ দ্য ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অ্যান্ড প্রিপারেশন অফ দ্য স্টোমাকের একটা প্রিপারেশন আছে। The preparation of the stomach, why we need a preparation of the stomach? This is the hugely distended stomach. If we but in relation to the jejunum, we anastomose the stomach with the jejunum. If we without preparation we anastomose the stomach with the jejunum, there is a chance of leakage, because stomach is hugely distended, edematous, এবং due to food particle there is a presence of gastritis. So without preparation, if we anastomose the stomach with the jejunum, there is a chance of leakage. So we need in general preparation, as well as we need a stomach preparation. We need a stomach preparation. We prepare the stomach 3 days before operation by gastric lavage. We by a NG tube we ingest the normal saline by NG tube, and after that we suck the content. NG টিউব দিয়ে আমরা নরমাল স্যালাইন দিব, এবং আবার সেটাকে সাকশন দিয়ে ফুড পার্টিকেলটা নিয়ে আসবো। এভাবে করে করে আমরা দিনে অন্তত 3 বার 300 থেকে 500 ml নরমাল স্যালাইন দিয়ে
দিনে 3 বার আমরা এই ল্যাবেসটা দেব। এই ল্যাবেস দেওয়াকালীন সময় তাকে আমরা খেতে দিতে পারবো লিকুইড, কারণ লিকুইডটা তোমার এখানে জমবে না, স্টোমাকে সে লিকুইডটা থাকবে না, লিকুইডটা সে অ্যাবজর্ব হয়ে যাবে। সে কারণে আমরা চাইলে লিকুইডটা তাকে অ্যালাউ করতে পারি, বাট বিফোর 1 day বিফোর অপারেশন উই স্টপ all the all intake. We stop the all oral intake, and due to this lavage the stomach is shrinkage, food particle remove, and edema remove. That's why the gastritis also reduce, the edema also reduce, and stomach also shrinkage to reduce the chance of postoperative anastomotic leakage. This is the preparation, and this gastric lavage is one of the most popular question in your exam. How will you prepare the patient? If you say like gastric lavage, that is at least you can pass. So why need stomach preparation? Already mentioned, to remove the gastritis, to reduce the edema, and to remove the undigested food particle, to ensure a good anastomosis. The hugely distended stomach perioperative view. This is another contrast X-ray. This is the contrast X-ray. Look like you give a scenario in your exam. The patient. This is a 30 years male patient with history of pulmonary TB and low grade fever. Now patient present with abdominal distension, vomiting, pain, and constipation. This is the X-ray of the patient. Describe the X-ray. কেউ বলতে পারবা এই এক্সরেটা? পালমোনারি টিবি আছে, তাহলে অ্যাবডোমিনাল টিবি হতে পারে। হ্যাঁ, এখানে দেখো যে তার একদম জাস্ট কি হচ্ছে, একদম ন্যারোইং, একদম একটা ন্যারো একটা এরিয়া আছে, এখানে আবার একটা ডিস্টেন্স এরিয়া আছে, এখানে আবার এখান থেকে এভাবে গেছে। যখন এই যে এই যে এক্সরেটা যদি তুমি দেখো, তাহলে তুমি দেখো হস্টাল ফোল্ড। হস্টাল ফোল্ড দেখে বোঝা যে এটা একটা লার্জ ইন্টেস্টাইন, আর লার্জ ইন্টেস্টাইন এখানে একটা ন্যারোইং, আর এখানে আবার এটা ডিস্টেন্ডেড। হ্যাঁ, আইলোসিক্যাল জাংশনে যদি কোনো গ্রোথ বা টিবি থাকে, সেক্ষেত্রে কিন্তু কোলোনোস্কোপির মাধ্যমে বায়োপসি নেওয়া যায়। রাইট ডাউন দ্য প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট বলতে কনফার্মেশন অফ দ্য ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট। ওয়ালাইকুম সালাম। স্যার এটা কি স্যার অ্যাপেল কোর সাইন বলা যায় না স্যার? না, এটা আবার অ্যাপেল কোর না, অ্যাপেল কোর আমি তোমাকে দেখাচ্ছি। হ্যাঁ, এরপরেরটাই আমাদের অ্যাপেল কোরের অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, তাহলে তোমার ফাইন্ডিংসটা দেখো। তাহলে একটা হচ্ছে যে তোমার কনফার্মেশন অফ দ্য আইডেন্টিফিকেশন, মেডিকেল ট্রিটমেন্ট এন্ড সার্জিক্যাল ট্রিটমেন্ট, এভাবে লিখলো আমরা প্রিন্সিপাল অফ ডায়াগনোসিস, প্রিপারেশন অফ দ্য পেশেন্ট। এরকম লিখলো আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট মার্কস দিয়ে দিব। এই এক্সরেটা দেখো, এখানে দেখো যে তুমি যেটা বলছিলা আপেল কোর। হ্যাঁ, ঠিক আছে। এই এক্স এর সাথে এই এক্স এটা মিলাও তো, এই আপেল কোরের সাথে এই এক্স এটা মিলাও, মিলে? জি স্যার। এই এক্স এটা মিলাও, মিলে? জি স্যার। তাহলে এটা হচ্ছে যে টিপিক্যাল আপেল কোর অ্যাপিয়ারেন্স, এন্ড এটাকে বলা শোল্ডারিং ইফেক্ট। দুই সাইডে যেটা আছে শোল্ডারিং ইফেক্ট, আপেল কোর অ্যাপিয়ারেন্স। এবং দেখো যে এখানে ডাই, এই জায়গাটায় ডাই ন্যারো হয়ে গেছে, কিন্তু আবার এদিকে আছে, অর্থাৎ নট কমপ্লিট অবস্ট্রাকশন, দ্যাট ইন্ডিকেট নট কমপ্লিট অবস্ট্রাকশন। সো কমপ্লিট অবস্ট্রাকশন না হলে তো কিছু ডাই যাবে। তো এই ডাইটা আমরা কিভাবে, এই দুইটা এক্সরে রেজুলেশনের ভিতরে পার্থক্য দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এই দুইটা মানে এমআরআই না না, এটাও এক্সরে, এটাও তোমার কন্ট্রাস্ট এক্সরে।
হ্যাঁ, এটাও কন্ট্রাস্ট এক্স রে। দুইটার ভিতরে পার্থক্য হচ্ছে, দেখো এই এক্স রেটা অনেক ক্লিয়ার কাট, Yes, sir. হ্যাঁ, and better than this X-ray. Findings is similar, apple core appearance, shouldering effect, narrowing, hmm, but this is the resolution of this X-ray is good than this. This is actually যখন আমরা কোনো লার্জ ইন্টেস্টাইন, এই যে দেখো তোমার হস্টাল ফোল্ড গুলো আছে তাই না, তার মানে Yes, এটা sir. লার্জ ইন্টেস্টাইন। তো লার্জ ইন্টেস্টাইনে উই ইউজ দ্য ডাই পারেক্টালি. So if we use only a single dye, that is the barium, then you take X-ray look like this way. But when you use the double contrast, এটা বলে আমরা এখানে বেরিয়ামের সাথে এয়ার দেওয়া হয়, বেরিয়ামের সাথে যখন এয়ার দেওয়া হয় সেটাকে আমরা বলি ডাবল কন্ট্রাস্ট, অর্থাৎ একটা বেরিয়াম প্লাস এয়ার, দিস ইজ মিনস হলো ডাবল কন্ট্রাস্ট। যখন ডাবল কন্ট্রাস্ট দেওয়া হয় তখন এই এক্সরেটা আরো ভালো ভিজুয়ালাইজ হয়, এবং এই এক্সরেটা আরো ভালো ভিজুয়ালাইজ, এজন্যই এটাও এক্সরে কিন্তু ডাবল কন্ট্রাস্টের জন্য এটা আরো ভালো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এক্সরে? বেরিয়াম এনেমা। তোমাদের ডাবল কন্ট্রাস্ট দিবে না, বেরিয়াম এনেমা। যদি এইটার প্রতি বলো এটাকে বলতে হবে ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা, যদি এটা বলো বেরিয়াম এনে এক্সরে বেরিয়াম এনেমা, আর যদি এটা বলো তাহলে এটাকে কমপ্লিট বলতে হলে বলতে হবে ডাবল কন্ট্রাস্ট বেরিয়াম এনেমা। হোয়াট ইজ your probable diagnosis? Probable diagnosis is malignancy. CA, cecum or ascending colon look like that. যেটা এটা মনে হচ্ছে যে রাইট সাইডে, তাই না? এটা যদিও ওইভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা আসলে এটা তুমি কোনো সাইট না বলে সিএ কোলন কার্সিনোমা কোলন ডায়াগনোসিস লিখবা, কার্সিনোমা কোলন। Why carcinoma colon? The irregular filling defect. Irregular filling defect. সো আমি আরেকটা এক্সরে দেখাতে চাচ্ছিলাম যে আই ভিউ, যদি আমার শর্ট অফ টাইম, আমি তোমাদের কি বলি, আমার মঙ্গলবারে আবার হসপিটালে ডিউটি আছে, সেক্ষেত্রে ওই ক্লাসটা কবে করবা? স্যার সামনে তো ঈদের পরে যদি দেওয়া যায়। আরে ঈদ তো এবার কি আর ওইরকম ঈদে ঘোরাঘুরি করার আছে? স্যার 29 তারিখ নেই? এবার তো গরু কেনার জন্য আরো বেশি সমস্যা হবে না স্যার? হ্যাঁ, গরুতে অনলাইনে কিনবে এবার সবাই। সবাই তো স্যার কিনতে চায় না স্যার অনলাইনে স্যার। হ্যাঁ, আচ্ছা সবাই তো বুধবারে, স্যার অনলাইনে কিনতে চায় না স্যার। আচ্ছা যে মেয়েরা কি গরু কিনবে নাকি? স্যার তাহলে স্যার ছেলেরা স্যার কি করবে স্যার? তুমি গরু কিনো আসলে? জি স্যার। কি বলো? তো তোমাদের যতজন আছে তার ভিতরে 10% গরুর বাজারে যায় না, আর এবার তো যাবেই না। আচ্ছা বৃহস্পতিবার নিব এটা, হ্যাঁ, কয়টায় নিব সেটা তোমরা আলোচনা করে আমাকে জানাও। স্যার ঈদের আগের দিন স্যার। তাহলে কি না, মঙ্গলবার আছে, বুধবারে নেই? ঠিক আছে। আর যে ক্লাসটা আমি নিতে পারি নাই বৈদ্যুতিক গোলযোগে, এটা কবে নিব সেটাও ঠিক করো। কালকে নিব? কালকে তো অন্য কাজ আছে। হ্যাঁ, পরের দিকে নিব, সকালে না নিই, বিকালের দিকে নিব বা দুপুরের দিকে নিলাম। স্যার কালকে এমনি অলরেডি 3টা ক্লাস। আচ্ছা তাহলে আমি ইয়াটা ওই মঙ্গলবারের ক্লাসটা বুধবারে নিব। টাইমটা তোমরা নিজেরা ঠিক করে দিবা যে কখন করবা, সকালে, দুপুরে, রাতে, এনি টাইম। হ্যাঁ, আর হচ্ছে অসপি ক্লাস কি তোমরা আর করতে চাও? শুধু তো আপনি কন্ট্রাস্ট এক্সরে দেখিয়েছেন, এখন স্যার আরো তো অনেক কিছু আছে। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, মিনিমাম আরো 2টা তোমার ক্লাস লাগবে। যদি তোমরা অসপিতে ইন্টারেস্টেড থাকো তাহলে আরো 2টা ক্লাস লাগবে মিনিমাম। হ্যাঁ,
আরো 2টা ক্লাসে মোটামুটি একটা ধারণা, মোটামুটি একটা আইডিয়া করা যায় যে আরো 2টা ক্লাস নিলে তোমার শেষ করা যাবে। এই সেক্ষেত্রে আমি আরো 2টা ক্লাস নিব। আর নেক্সট মঙ্গলবারে ক্লাস যেটা বুধবারে নিব, সেদিন কি করতে চাও? অসপি কন্টিনিউ করব না লং কেস পড়াবো, কোনটা? আর যদি ক্লাস করি তাহলে অসপি নেওয়াটাই ভালো স্যার, ওটা আগে শেষ হোক। আচ্ছা, তাহলে আমরা অসপিটা শেষ করে দেন আদার্স ইয়াটা করব। তাহলে যে ক্লাসটা মিস হয়েছে সেটা আমি পরে নিব, ঈদের পরেই নিব। আর মঙ্গলবারের ক্লাসটা বুধবারে, তোমরা নিজেরা আলোচনা করে টাইমটা আমাকে জানাবে, ঠিক আছে? লিজন আছো? লিজন নাই? অনেকে কি তোমরা মোবাইল অন রেখে চলে যাও নাকি? রিজন মেবি ডিসকানেক্টেড হয়ে গেছে, নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, এখানে এই লাস্ট এক্সরে যতটুকু সময় পাচ্ছি আমি এটা একটু জাস্ট বলে নেই। হ্যাঁ, এই এক্সরেটা কি মনে হচ্ছে? এই এক্সরেটা কিছু বোঝা যাচ্ছে? আচ্ছা, দিস ইজ অ্যান এক্সরে অফ দ্য ইন্টারভেনাস ইউরোগ্রাম। হ্যাঁ, তো এখানে দেখো, এখানে এই যে পেলভিস, তারপরে ইউরেটার, একদম এই পর্যন্ত ব্লাডার পর্যন্ত দেখা যাচ্ছে এবং দুই সাইডই আছে। আর এটার ক্ষেত্রে কি দেখা যাচ্ছে? এই পাশে কিছু দেখা যাচ্ছে? এই পাশে কিছু আছে? এই পাশে কিছু নাই, কিন্তু এই পাশে দেখা যাচ্ছে যে তার পেলভিস এবং ইউরেটার ডিস্টেন্ডেড, এখানে একদম কাট আপ হয়ে আছে, তাই না? এখান থেকে আর ডাই যাচ্ছে না। দ্যাট ইন্ডিকেট দ্যাট উই the dye already pass from left kidney, already pass, এই যে ব্লাডারে ডাই আছে, that means already passed from kidney to the bladder, but in right kidney the dye retain in the kidney still, that is indicate there is an obstruction in the right kidney and the pelvis and kidney is distended. So this is the typical feature of the right sided hydronephrosis. বোঝা যাচ্ছে এক্সট্রাটা? তাহলে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস যদি এই এক্সট্রাটা বলা হয়? রাইট সাইডেড hydronephrosis. What are the cause of this condition? hydronephrosis কি কি কারণে হতে পারে? সেই একই সূত্র, যদি ইন্টারলুমিনাল হতে পারে, ইন্ট্রামুরাল হতে পারে, এক্সট্রা লুমিনাল হতে পারে। তাহলে ইন্টারলুমিনাল কি কি হতে পারে? স্টোন ডিজিজ হতে পারে, মোস্ট কমন হচ্ছে স্টোন ডিজিজ হতে পারে। আর যদি ইন্টারমুরাল হয় সেক্ষেত্রে কি হতে পারে? যে কোনো ম্যালিগন্যান্সি, হ্যাঁ, ইউরেটারিক ম্যালিগন্যান্সি কারণে এটা হতে পারে, টিউবারক্লোসিসের কারণে হতে পারে ইন্টারমুরাল। এক্সট্রামুরাল কি কারণে হতে পারে? কনজেনিটাল ফিজিওলজিক্যাল ন্যারোয়িং হয় একটা পেলভিসে, এই কনজেনিটাল ন্যারোয়িং হতে পারে পেলভিসে। এছাড়া আউটসাইড কোনো, ইউজুয়ালি পেলভিক ম্যালিগন্যান্সি, সাম পেলভিক ম্যালিগন্যান্সি may involve the ureter. This is the extra luminal বা extramural cause of the narrowing. তাহলে এই কারণে কয়েকটা কজ লিখে দিবা। What is hydronephrosis? Hydronephrosis মানে কি বলতে পারবা কেউ? ডাইলেটেশন অফ কিডনি। অ্যাসেপ্টিক, কথাটা বলতে হবে, অ্যাসেপ্টিক ডাইলেটেশন অফ দ্য কিডনি। আচ্ছা, আরেকটা হলো এই এক্সরে করার জন্য আমরা কি ধরনের প্রিপারেশন নিই? ধরো এই এক্সরেটা, যদি এটা তো একটা এক্সরে, তাই না? কন্ট্রাস্ট এক্সরে, আইভিউ ইজ ওয়ান অফ দ্য কন্ট্রাস্ট এক্সরে। এই কন্ট্রাস্ট এক্সরে কিছু প্রিপারেশন আছে, কিছু প্রিপারেশন হচ্ছে, সেই প্রিপারেশনটা হচ্ছে যে তোমাকে এক্সরেটা এমন ভাবে হতে হবে যাতে কন্ট্রাস্টটা ভালো বোঝা যায়। এখানে তো গাট আছে, তাই না? সুতরাং গাটের ছবিটা যাতে কম আসে, কিডনির ছবিটা যাতে বেশি আসে। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? গাটের একটা প্রিপারেশন আছে, তোমাকে 3 দিনের একটা প্রিপারেশন, যে তোমাকে লেগজেনা দিতে হবে যাতে
তার বাউলটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে লো রেসিডুয়াল ডায়েট দিতে হবে, অর্থাৎ ফাইবার জাতীয় খাবার কম দিতে হবে যাতে ফাইবারটা গ্যাস প্রডিউস করে, যে কারণে এক্সরেটা ভালো নাও আসতে পারে। সেজন্য তোমাকে লো ফাইবার ডায়েট দিতে হবে 3 দিনে। আরেকটা হচ্ছে যে গ্যাস রিডাকশনের জন্য আমরা একটা মেডিসিন ইউজ করি, যেমন আলট্রা কার্বন। এই আলট্রা কার্বন দিয়ে তার গ্যাস রিডিউস করতে হবে। তাহলে 3 ডেজ প্রিপারেশন আইবিউর ক্ষেত্রে, যে প্রিপারেশনটা সেটা 3 ডেজ প্রিপারেশন। তোমার ল্যাকজেটিভ, যেমন ল্যাকজেনা আমরা দিয়ে থাকি রাতের বেলা, ল্যাকজেনা দিতে হবে। তারপরে হচ্ছে তার লো রেসিডুয়াল ডায়েট দিতে হবে, এবং তার যদি গ্যাস প্রডিউসিং গ্যাস রিডিউসিং মেডিকেশন আলট্রা কার্বন সেটা দিতে হবে। এটা দিয়ে তারপরে তার এক্সরেটা নিতে হবে। তাহলে আমাদের এই ইন্টেস্টাইনের এক্সরেটা কম আসবে, তার কিডনির এক্সরেটা বেশি ভিজুয়ালাইজ হবে। এটাই হলো তার এই এক্সরেটার প্রিপারেশন। সো আজকে এই পর্যন্তই। এটাও একটা কন্ট্রাস্ট এক্সরে, জাস্ট তোমাদের দেখানোর জন্য যে এখানে দেখো একটা নেগেটিভ শ্যাডো আছে, এখানে একটা নলের মতো দেখা যাচ্ছে। এই এক্সরেটা, এটা যদি খেয়াল করো দেখো, এটা 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 একটা এক্সরে কিসের? এটা একটা কন্ট্রাস্ট এক্সরে। বলতে পারবা কেউ কি এটা? biliary tree. Biliary tree. Fine, excellent. Biliary tree, যে রাইট হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, গল ব্লাডার, দিস ইজ দ্য সিবিডি। এন্ড এখানে দেখো একটা নেগেটিভ শ্যাডো, এখানে কিছু নেগেটিভ শ্যাডো ইম্প্যাক্টেড হয়ে আছে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে এমআরসিপি, দিস ইজ এন এমআরসিপি। সেখানে এই biliary ট্রিটা দেখা যাচ্ছে, সেখানে এই নেগেটিভ শ্যাডো আছে। দিস ইজ হলো স্টোন, সিবিডি স্টোন এন্ড গল ব্লাডার স্টোন। আর এটা এই এক্সরেটার সাথে এই এক্সরেটার পার্থক্য দেখো, যে এখানে একটা আলাদা জিনিস দেখা যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইআরসিপি। এটা হচ্ছে ইআরসিপির যে ফাইবার অপটিক ফাইবারটা, সেই ফাইবারের পিকচার। তাহলে এমআরসিপি না ইআরসিপি কিভাবে বুঝবো? যদি ইআরসিপির ক্ষেত্রে এরকম একটা ফাইবার অপটিকের শ্যাডো থাকবে, এমআরসিপিতে সেরকম কোনো